ভয়াবহ বন্যায় 15 জনের মৃত্যু, 11 জেলায় পানিবন্দী লাখো মানুষ, আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার, চরম দুর্ভোগে। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ করছে সেনা, বিমান, নৌবাহিনী। শোচনীয় পরিস্থিতি ফেনীর, ত্রাণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। বন্যার জন্য ভারতকে দায়ী করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় গেল 15 বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। পালানোর সময় সিলেট থেকে আটক সাবেক বিচারপতি মানিক, সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ গ্রেফতার, 5 দিনের রিমান্ডে মেনন। দেখছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যার্তরা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 11 জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। বিভিন্ন স্থানে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে কয়েক জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট ও কালশিবাঁধ খুলে দেয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার মুখে পড়ে বাংলাদেশ। পানির নিচে চলে যায় বেশ কয়েকটি জেলা। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী। রেকর্ড বৃষ্টি আর উজানের ঢলে পরিস্থিতি চরমে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফুলগাজী, পশুরাম, সদর ও দাগনভূঞার। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় নেই বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকেছে সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী, কর্ণফুলী ও ফটিকছড়ি সহ অধিকাংশ এলাকায়। চরম ভোগান্তিতে 2.5 লাখ মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে জেলার বুড়িচং উপজেলার শোলনল, পীর যাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গতরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার সদর মাইজদি সহ তলিয়ে গেছে 8 উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দীদের অবস্থা চরমে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে হাওড়া নদীর একটি বাঁধের 3টি অংশ ভেঙে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। আখাউড়া ও কসবার 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ করে মনে হয় ঠেলা বাইঙ্গা লয়ে গেছে গা। নেওয়ার পরে মনে হয় কিছুদিনই তারা লইব এমন কোনো সময় পাইছে না। মনে হয় শুধু খালি মোবাইল দিয়েছে তার হাতের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। 20 বছরের পানি আর দেখি না। 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি। এখনো পানিবন্দী 10,000 মানুষ। সড়ক তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি আরেক জেলা রাঙামাটির বন্যা পরিস্থিতিও বেশ খারাপ। বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। চাঁদপুরে রাতভর টানা বৃষ্টিতে 31টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে বানভাসীরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধের 15টি জায়গা ভেঙেছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর স্বজনদের বাড়িতে। 2 দিন ধরে ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কক্সবাজারের 2 শতাধিক গ্রাম প্লাবিত। আঞ্চলিক ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যা দুর্গত সেসব এলাকায় শুক্রবারও ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। দুর্গম এলাকা সশরীরে পর্যবেক্ষণ করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাখির চোখে দেখা ফেনী অঞ্চলের বন্যার পরিস্থিতি। 2 চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি।
এ দৃশ্য ফেনে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এলাকার। ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢল ও অতিবৃষ্টিতে প্রায় হাবুডুবু শতভাগ এলাকা। টিনশেড বাড়ি কিংবা একতলা পাকা দালান সবই প্রায় পানির নিচে। কি শহর কি গ্রাম সবই প্রায় তলিয়ে গেছে স্মরণকালের ভয়াবহ এ বন্যায়। অসহায় এসব মানুষের বর্তমান অবস্থা সশরীরে দেখতে বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্দেশনা দেন ত্রাণ এবং উদ্ধার তৎপরতা জোরদারের। এদিকে বন্যা কবলিত এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনিও জানান ত্রাণ তৎপরতার জন্য বিমান বাহিনীর জোরালো প্রস্তুতির কথা। বন্যার মতো ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল কাজ করছে বলেও জানান বিমান বাহিনী। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, এই সংকটময় পরিস্থিতিতে তারা এরই মধ্যে প্রায় 30 লাখ টাকা শুকনো খাবার ও ঔষধ বিতরণ শুরু করেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় গুড়, মুড়ি, চিড়া, বিশুদ্ধ খাবার, পানি, স্যালাইন এবং শিশু ও গোখাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা সম্ভব বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উজানে ভারতে ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। শুক্রবার সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে বলে দাবি সরকারের। অতিরিক্ত সচিব জানান, 3,52,00,000 টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত শুষ্ক খাবারের। এরই মধ্যে 1,88,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ও সাধারণ মানুষ সহায়তা করেছেন। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে 1,196টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতকে বার্তা দেওয়া হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে শুধু শাসক নয়, শাসন ব্যবস্থাই ফ্যাসিবাদী ছিল। ফ্যাসিবাদে যেন ফিরে না আসে সে সংস্কার চলছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা। উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভারতকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়, দেশের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তারেক রহমান। দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ
উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। গণতান্ত্রিক আন্দোলনে গেল 15 বছর ধরে চলা সংগ্রামী অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্কে এগিয়ে নিতে চান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিক সহ তার বন্ধু স্বজনরা। শুক্রবার বিকেলে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী সহ দেশ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গত 15 বছরে বহু মানুষ শহীদ হয়েছেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। সব সময় লিখেছে, কথা বলেছে, আর ঠিক সেই সময় চলে গেছে। আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই। এদিকে দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেয়িং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক জোরদারের কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার সময় শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাকে আটক করে। কানাইঘাট উপজেলার ডনা বিজিবি ক্যাম্পে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাখা হয়েছে। এদিকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পটুয়াখালী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 10ম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন। আজ থেকে আদালতে নেওয়া কথা রয়েছে। চাওয়া হবে 10 দিনের রিমান্ড। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতারা। আত্মগোপনে থাকা অনেক নেতা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে কঠোর নিরাপত্তায় সিএমএম আদালতে নেওয়া হয় রাশেদ খান মেননকে। 19 জুলাই রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মেননকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানিতে অংশ নেয়া আইনজীবী জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে আব্দুল ওয়াদুদ নামের এক আন্দোলনকারী নিহত হন। সেই হত্যার অভিযোগে নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয়। হত্যায় উস্কানি ও পরিকল্পনাকারী হিসেবে মেননকে জিজ্ঞাসাবাদের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বিকাল 3:30টার দিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় রাশেদ খান মেননকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত 15.5 বছরে তাদের উপর যে জুলুম হয়েছে অন্য কোনো দলের উপর তা হয়নি। তারপর প্রতিশোধ নেবে না দলের নেতাকর্মীরা। শুক্রবার নরসিংদীর ব্রাহ্মণদিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 19 জনের পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান জামায়াতের আমির। তিনি বলেন, দলের 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে তাদের হত্যা করা হয়েছে। শত শত কর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে। কিন্তু দলের নেতা কর্মীদের পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিশোধ না নেয়ার। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভয়াবহ বন্যায় 15 জনের মৃত্যু, 11 জেলায় পানিবন্দী লাখো মানুষ, আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার, দুর্ভোগ চরমে। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ করছে সেনা, বিমান, নৌবাহিনী। শোচনীয় পরিস্থিতি ফেনীর, ত্রাণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যার জন্য ভারতকে দায়ী করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় গেল 15 বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। পালানোর সময় সিলেট থেকে আটক সাবেক বিচারপতি মানিক, সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ গ্রেফতার, 5 দিনের রিমান্ডে মেনন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishonews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishonews। ধন্যবাদ।